আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যোজনী সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানব যোজনী কি। যোজনী হলো কোনো একটি মৌলের অপর কোনো মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্য। যেমন ক্যালসিয়াম অক্সিজেনের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্য রয়েছে, সুতরাং ক্যালসিয়ামের যোজনী আছে। অপরদিকে অক্সিজেন ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়েছে, সুতরাং অক্সিজেনেরও অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য রয়েছে, সুতরাং অক্সিজেনেরও যোজনী আছে। আবার হাইড্রোজেন সালফারের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য আছে, সুতরাং হাইড্রোজেনেরও যোজনী আছে। কিন্তু কার যোজনী কত, এটা আমরা কিভাবে জানব? এই ক্ষেত্রে আমরা যোজনীর আরেকটি সংজ্ঞার কথা চিন্তা করতে পারি। সেটি হলো কোনো একটি মৌল যে কয়টি হাইড্রোজেন পরমাণু এর সাথে যুক্ত হতে পারবে সেটি হবে তার যোজনী। যেমন সোডিয়াম একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য লাভ করেছে, সুতরাং সোডিয়ামের যোজনী হলো 1। অপরদিকে অক্সিজেন দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য আছে, সুতরাং অক্সিজেনের যোজনী হলো 2। আবার ক্লোরিন একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, সুতরাং ক্লোরিনের যোজনী হলো 1। একইভাবে কার্বন 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য আছে, সুতরাং কার্বনের যোজনী হলো 4। নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, সুতরাং নাইট্রোজেনের যোজনী হলো 3। এইবার আমরা যোজনীর আরো কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তার মধ্যে একটি হলো পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী হলো আমরা কিছু কিছু মৌলের ক্ষেত্রে দেখি একাধিক যোজনী আছে। যেমন আয়রনের যোজনী 2 এবং 3 রয়েছে। আমি যদি ফেরাস ক্লোরাইড যৌগটি লিখি, এখানে আয়রনের যোজনী হলো 2। আবার যদি আমি ফেরিক ক্লোরাইড যৌগটি লিখি, যেখানে আয়রনের যোজনী হলো 3। অর্থাৎ যখন একই মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তখন তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন কপারের যোজনীও রয়েছে 1 এবং 2, সুতরাং কপারের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা যায়। সহজ কথায় বলতে পারি, কোনো মৌলের একাধিক যোজনী প্রদর্শনের যে ধর্ম সেটাই হলো পরিবর্তনশীল যোজনী। এবার আমরা জানব সক্রিয় যোজনী সম্পর্কে। সক্রিয় যোজনী হলো কোনো একটা যৌগে কোনো একটা মৌলের যে যোজনীটা ব্যবহৃত হবে সেটাই তার সক্রিয় যোজনী। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়ামের যোজনী 2 ব্যবহৃত হয়েছে, অক্সিজেনের যোজনী 2 ব্যবহৃত হয়েছে, সুতরাং ক্যালসিয়াম অক্সাইড যৌগে ক্যালসিয়ামের সক্রিয় যোজনী 2, অক্সিজেনের সক্রিয় যোজনী 2। আমি যদি লিখি কিউপ্রাস অক্সাইড, এখানে দেখো কপারের যোজনী 1 এবং অক্সিজেনের যোজনী 2, সুতরাং কিউপ্রাস অক্সাইডে কপারের সক্রিয় যোজনী হলো 1, অক্সিজেনের সক্রিয় যোজনী হলো 2। আমি যদি লিখি কার্বন মনোঅক্সাইড, যেখানে কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে 2, অক্সিজেনের যোজনী ব্যবহৃত হয়েছে 2, সুতরাং কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 2 এবং অক্সিজেনের সক্রিয় যোজনীও 2। কিন্তু যদি আমি কার্বন ডাই অক্সাইড লিখি, যেখানে কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে 4, অক্সিজেনের যোজনী ব্যবহৃত হয়েছে 2, সুতরাং কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4, অক্সিজেনের সক্রিয় যোজনী 2। তার মানে সক্রিয় যোজনী জানার জন্য আমাদের কোনো না কোনো যৌগের প্রয়োজন হবে। যৌগ দেখে আমরা বলতে পারবো উক্ত যৌগে কোন মৌলের সক্রিয় যোজনী কত। যেমন এখানে দেখো হাইড্রোজেনের যোজনী ব্যবহৃত হয়েছে 1টি, ক্লোরিনের যোজনী ব্যবহৃত হয়েছে 1টি, সুতরাং এখানে হাইড্রোজেনের সক্রিয় যোজনী 1, ক্লোরিনের সক্রিয় যোজনী 1। তার মানে কোনো একটা যৌগ দিয়ে তোমাকে যদি পরীক্ষায় বলা হয়
উক্ত যৌগে কোনো একটা মৌলের সক্রিয় যোজনী কত সেটি তোমাকে বের করতে হবে। যেমন আমি যদি এখানে ফেরিক অক্সাইড লিখি, যেখানে আয়রনের যোজনী ব্যবহৃত হয়েছে 3, অক্সিজেনের যোজনী ব্যবহৃত হয়েছে 2, সুতরাং ফেরিক অক্সাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী 3 এবং অক্সিজেনের সক্রিয় যোজনী 2। এবার আমরা জানব সুপ্ত যোজনী সম্পর্কে। সুপ্ত যোজনী হলো এই যে কোনো একটা যৌগে ব্যবহৃত সক্রিয় যোজনী এবং উক্ত মৌলের সর্বোচ্চ যোজনীর বিয়োগফল। ব্যাপারটাকে আমি আরেকটু ক্লিয়ার করি। ধরো আমরা একটা যৌগ লিখলাম ফেরাস ক্লোরাইড। এই যৌগে আয়রনের যোজনী ব্যবহৃত হয়েছে 2, ক্লোরিনের যোজনী ব্যবহৃত হয়েছে 1, সুতরাং এই যৌগে আয়রনের সক্রিয় যোজনী 2, ক্লোরিনের সক্রিয় যোজনী 1। এখন আমরা জানি আয়রনের 2টি যোজনী আছে, যার একটি হলো 2, অপরটি হলো 3। সুপ্ত যোজনী হলো কোনো যৌগে ব্যবহৃত সক্রিয় যোজনী এবং ওই মৌলের সর্বোচ্চ যোজনীর পার্থক্য। তাহলে দেখো আয়রনের সর্বোচ্চ যোজনী 3, আর এখানে যে সক্রিয় যোজনী ব্যবহৃত হয়েছে সেটা হলো 2, এটার বিয়োগফল হলো 1। সুতরাং ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী হলো 1। এখন যদি আমি ফেরিক ক্লোরাইড যৌগ লিখি, দেখো এখানে আয়রনের সক্রিয় যোজনী 3, ক্লোরিনের সক্রিয় যোজনী 1। এখন এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী বের করতে হলে আয়রনের সর্বোচ্চ যোজনী 3 থেকে সক্রিয় যোজনী 3 বিয়োগ দিলে হবে 0। সুতরাং ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী 0। ক্লোরিনের ক্ষেত্রে দেখো যেহেতু ক্লোরিনের একটি যোজনী রয়েছে সেটি হলো 1, সুতরাং এই যৌগে ক্লোরিনের সুপ্ত যোজনী হবে 1 বিয়োগ 1 সমান 0। অর্থাৎ আমি যদি সুপ্ত যোজনী নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই কোনো না কোনো যৌগ থেকে সেটি নির্ণয় করতে হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।